উনি যদি ওনার অ্যাডভাইজার হিসেবে যোগ্য ব্যক্তিদেরকে, ওই যে বাতির নিচে অন্ধকার প্রফেসর মোহাম্মদ ইউনূস, ওনার মতো বিজ্ঞ ব্যক্তিও কিন্তু ওনার সামরিক সচিব হিসাবে হাসিনার ভাইগনাকে উনি বসিয়ে রেখেছেন, জেনারেল ফেরদৌসকে। তার মানে এখানে কি বাতির নিচে অন্ধকার, যে যেই বাতি আলো ছড়াবে তার নিচেই অন্ধকার। ডক্টর খলিলকে কিন্তু নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কিন্তু প্রফেসর ইউনূস বসান নাই। ডক্টর খলিলকে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বসানো হয়েছে আমেরিকার নির্দেশে। এক সপ্তাহের মাঝখানে কিন্তু যুক্তরাষ্ট্রের দুইজন উচ্চ পর্যায়ের দুইজন প্রতিনিধি কিন্তু 16 তারিখ আর 17 তারিখে বাংলাদেশে ভ্রমণে আসছেন, এবং তাদের আলোচনার মাঝখানে কিন্তু রোহিঙ্গা বিষয়ে আলোচনা আছে। আমি কিন্তু 2 দুগুণে 4টা মিলিয়ে দিচ্ছি। সুতরাং ওনার এই পদায়নটা কিন্তু পশ্চিমাদের নির্দেশও হয়েছে। সত্যিকার অর্থে জাতীয় নিরাপত্তা যেই বিষয়টা, সেটাকে ওনাকে দেখার জন্য বসানো হয়নি। প্রথম কথা হচ্ছে, অজিত দোভালের সাথে ওনার মিটিংয়ের সাথে আমার জানা মতে এবং আমার বিশ্লেষণ মতে, প্রথমেই বলে নিই, আমি কিন্তু কোনো এই যে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে মাশরুমের মতো, ব্যাঙের ছাতার মতো নিরাপত্তা বিশ্লেষক গজিয়ে উঠেছে, যারা আগে কোনোদিন মানে যারা লুকিয়ে থাকতো মাটির নিচে, 10 হাত মাটির নিচে যারা ভয় লুকিয়ে থাকতো, তারা এখন নিরাপত্তা বিশেষ অজ্ঞ হয়ে গেছেন। তো আমি এইসব নিরাপত্তা বিশ্লেষক না, সেনাবাহিনীতে যারা সবচেয়ে পিছনের বেঞ্চের অফিসার ছিল, যাদের পরীক্ষায় বিভিন্ন কোর্সে বিদেশ দূরের কথা, দেশের ভিতরে কোর্সের রেজাল্ট যাদের খারাপ ছিল, এরা এখন হয়ে গেছে নিরাপত্তা বিশ্লেষক। তো আমি এগুলো দেখি, মুচকি হাসি, শুনিও না, এদের কথা শুনে সময় নষ্ট করার সময় নাই। তো আমি প্রথমে বলে নিই, আমি কোনো নিরাপত্তা বিশ্লেষক না, আমি এইসব ব্যাপারে আমার জ্ঞান খুবই সামান্য। তারপর আল্লাহ যতটুকু মাথায় বিশ্লেষণের জ্ঞান দিয়েছেন, তার উপর ভিত্তি করে আমার নিজস্ব মতামত দিচ্ছি। আমি আমার মতামতই যে সঠিক মতামত সেটা বলবো না, সেটা দাবি করার কোনো ক্ষমতা আমার নাই বা যোগ্যতা আমার নাই। তো অজিত দোভালের সাথে ডক্টর খলিলের সাক্ষাৎ হয়েছে, এবং সেই কারণে ওনার এই সব পদ, নতুন নতুন পদ পেয়েছেন, এটা আমার মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাজে কথা। দ্বিতীয়ত, ডক্টর খলিল ব্যক্তিগতভাবে উনি একজন অত্যন্ত জ্ঞানী এবং গুণী মানুষ। ওনার প্রোফাইল আমি পড়েছি। ওনার যতটুকু সম্মান, ওনার পাওনা, ওনাকে সেটা দিতে হবে। ওই যে মূর্খদের মতো ঢালাওভাবে না জেনে লাফালে এবং উল্টাপাল্টা কথা বলে তো লাভ হবে না। উনি পৃথিবীর বিভিন্ন জায়গায়, জাতিসংঘের থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে, গুরুত্বপূর্ণ পর্যায়ে উনি কাজ করেছেন। তবে এটা সত্যি, ওনাকে যেই 3টা পদ দেওয়া হয়েছে, প্রথমে হচ্ছে উনি হচ্ছে উচ্চ পর্যায়ের ক্ষমতাশীল রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ইউনূসের, এটা হচ্ছে প্রথম, এবং যার জন্য কিন্তু উনি পারফেক্ট, এবং সেই দিকে কিন্তু এগিয়ে যাচ্ছিল। এটা আরেকটু ব্যাখ্যা করবো, এর পিছনে ব্যাখ্যাগুলা। তারপর ওনাকে দেওয়া হলো ডিফেন্স অ্যাডভাইজার, ডিফেন্স মিনিস্ট্রি, এবং বলা হলো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। মানে 3টা পদের যে কোনো একটা পদ পেলেই কিন্তু ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, খুশ থাকার কথা না। সেখানে 3টা পদ একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব, এটা ইজ ভেরি ডিফিকাল্ট। আবার 3টা পদেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর, এবং আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থায়, যেখানে ভারতের সাথে আমাদের স্নায়ু যুদ্ধ চলছে, সেরকম একটা পরিস্থিতিতে একটা পাত্রে 3টা গুরুত্বপূর্ণ বিষয় ঢেলে দেওয়াটার কোনো প্রয়োজন ছিল না। এটা আমি বর্তমান সরকারের কাছ থেকে, বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমি সেটা আশা করিনি। আচ্ছা, আরেকটা জিনিস পরিষ্কার করিনি, অনলাইনে আমার চোখে এসেছে, কোনো ওই যে তথাকথিত মিলিটারি ব্যাক বেঞ্চের অফিসাররা, আমি শুনেছি কেউ কি বলে এটাকে, যুক্তি প্রমাণ দিয়ে জনগণকে বোঝাতে চাইছে সেনাবাহিনীর জেনারেল একটা লেফটেন্যান্ট জেনারেল থাকতে কেন ডক্টর খলিলকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হবে। এগুলো বাজে কথা, কারণ 16 বছর কিন্তু এইসব লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল কিন্তু ছিল। বাংলাদেশের স্বাধীনতা কিন্তু হাও হয়ে গিয়েছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু ভারতের পেটে ঢুকে গিয়েছিল। সুতরাং কোনো জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল কিন্তু সবাই কাঁধের র্যাঙ্ক পড়েছিল, কিন্তু কেউ দেশ বাঁচাতে এগিয়ে আসে নাই। সুতরাং সেই সব কথা বলে লাভ নাই। আর বর্তমানে আমি সবাইকে ঢালাওভাবে বলবো না, বিশেষ করে 16 বছর হাসিনার এবং ভারতের শাসনামলে
বাংলাদেশকে শাসন শোষণ তো হাসিনা এবং ভারত করেছে, বিশেষ করে ভারত হাসিনার মাধ্যমে করেছে এবং সরাসরি করেছে শেষের কয়েক বছর। সেখানে যত প্রমোশন হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, যত প্রমোশন হয়েছে ভারতেই দিয়েছে। সুতরাং তাদের কাউকে যে নিরাপত্তা উপদেষ্টা বসিয়ে দিলে যে সোনার বাংলাদেশ হয়ে যাবে, সেটা আশা করাটা একটা বোকামি। তো আমাদেরকে সেসব ব্যাপারে মানে আপনি বলছেন যে ওনার জন্য, ডক্টর খলিলের জন্য ঠিক ছিল, বাট 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমি ঠিক ছিল এখনো বলিনি। আচ্ছা, আমি যেটা বলছি, আমি এক কথাটা কিছু কিছু এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আপনাকে এক সেন্টেন্স উত্তর দিয়ে দিলে এটা অবিচার হবে আমার উত্তরে। ওই জন্য আপনি ব্যাখ্যা করছেন। ওকে, আপনি শেষ করলে আমি প্রশ্ন করব। আচ্ছা, এখানে প্রথমেই সবার জনগণের উদ্দেশ্যে বলে নিই যারা শুনছেন, যে একটা সিভিলিয়ান যে যার সামরিক অভিজ্ঞতা নাই বা চাকরি করেন নাই, উনি যে একটা নিরাপত্তা উপদেষ্টা হতে পারবেন না, এটা বাজে কথা। একজন সিভিলিয়ান নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন যদি দুইটা জিনিস থাকে। উনার নিরাপত্তা উপদেষ্টা শুধু ইউনিফর্ম পরলেই নিরাপত্তা উপদেষ্টা হওয়ার যোগ্যতা হয় না, ঠিক আছে? একটা, যেটা আমি সবসময় বলেছি, শুধু নিরাপত্তা উপদেষ্টা না, একটা ফিল্ড লেভেলে একটা সামরিক বাহিনীর অফিসার যুদ্ধক্ষেত্রে এবং শান্তির সময় প্রশিক্ষণে এবং কমান্ডে এবং লিডারশিপে কিন্তু সেই অফিসারকে তার মাঝখানে কমান্ড অ্যান্ড লিডারশিপ অ্যাবিলিটি থাকতে হবে, তার মাঝখানে সেই জ্ঞান থাকতে হবে। আর নয়তো সে শান্তিকালীন সময়েও কিন্তু একটা লিডারশিপ দিতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না। আর আমরা বলছি, একটা যখন ভারতের সাথে আমাদের স্নায়ুযুদ্ধ চলছে, যখন আন্তর্জাতিক পর্যায়ে ট্রাম্পের সাথে আমাদের ট্যারিফ যুদ্ধ চলছে, যখন আন্তর্জাতিক বিভিন্ন যুদ্ধে আমরা এইভাবে হোক আর সেইভাবে হোক আমরা জড়িয়ে গেছি, সেখানে কিন্তু যাকে তাকে বসিয়ে দিলেই হবে না। এখানে উচ্চমানের জ্ঞান লাগবে, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম, উনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কিন্তু সর্বজান্তা ছিলেন না, উনি সব বিষয়ে কিন্তু ওনার জ্ঞান ছিল না। কিন্তু উনি কি করেছিলেন, উনি অত্যন্ত কি বলে এটাকে, উনি সবসময় সুদূর প্রসারী ব্যক্তি ছিলেন। উনি এই জন্য সকল ক্ষেত্রে বিশেষ যাদের জ্ঞান আছে তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং উপদেষ্টা হিসাবে উনি বসিয়েছিলেন। একইভাবে যদি ডক্টর খলিল, ওনাকে যে সব জানতে হবে বিষয়টা কিন্তু তা না। উনি যদি ওনার অ্যাডভাইজার হিসাবে যোগ্য ব্যক্তিদেরকে, ওই যে বাতির নিচে অন্ধকার প্রফেসর মোহাম্মদ ইউনুস, ওনার মতো বিজ্ঞ ব্যক্তিও কিন্তু ওনার সামরিক সচিব হিসাবে হাসিনার ভাইগনাকে উনি বসিয়ে রেখেছেন, জেনারেল ফেরদৌসকে। তার মানে এখানে কি বাতির নিচে অন্ধকার, যে যেই বাতি আলো ছড়াবে তার নিচেই অন্ধকার। সুতরাং প্রফেসর ইউনুসকে এইসব ব্যাপারে কানের কাছে এসে ফিসফিস করে উপদেশটা কে দিবে, সবচেয়ে কাছের কে, সেটা হচ্ছে জেনারেল ফেরদৌস। একইভাবে এইরকম লোক নিলে হবে না। ডক্টর খলিল যদি এই কি বলে এটাকে জাতীয় নিরাপত্তা বিষয়ে অবসরপ্রাপ্ত হোক, চাকরিরত হোক, বিভিন্ন পর্যায় থেকে সামরিক, বেসামরিক, সেটা নৌ হতে হবে, বিমান হতে হবে। আপনি যদি শুধু একটা জেনারেলকে বসিয়ে দেন সেনাবাহিনী থেকে, পারবে না। কারণ একটা সেনাবাহিনী জেনারেল তার একটা নৌবাহিনীর যেই সব আমাদের সমুদ্র উপকূল ব্যাপারে যেই জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানটা তার সম্পূর্ণ নাই। একইভাবে আকাশ সীমার যেই নিরাপত্তা প্রয়োজন প্রোঅ্যাক্টিভ হয়ে, সেই জ্ঞানটা কিন্তু একজন সেনাবাহিনী জেনারেল নাই সম্পূর্ণভাবে। তাই সকল ক্ষেত্র থেকে, পুলিশ থেকে নিতে হবে, কি বলে এটাকে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে বিজিবি, সেখান থেকে নিতে হবে। এবং যারা ওই হাসিনার আমলে তথাকথিত ওই যে বুদ্ধি বিক্রি করে যারা খেয়েছে, সেই সব বুদ্ধিজীবীদের কথা বলছি না, সত্যিকার অর্থে যারা জ্ঞানী, দেশপ্রেমিক, যারা চিন্তা করতে পারেন, যে যারা অজিত দোভালের লেভেলে চিন্তা, অজিত দোভাল কত শয়তানি করছে সেটা আগাম চিন্তা করার ক্ষমতা যাদের আছে রাখেন, এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় 6 মাস আগে, 1 বছর আগে, সেই কাজ যারা করতে হবে, সেরকম উপদেষ্টা মন্ডলী নিয়ে যদি ডক্টর খলিল কাজ করেন তাহলে সম্ভব। কিন্তু ডক্টর খলিলের অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে অন্য কারণে, এটা বুঝতে হবে। এটা যেই কথাটা এখন বলতে হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ডক্টর খলিলকে কিন্তু নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কিন্তু প্রফেসর ইউনুস বসান নাই। ডক্টর খলিলকে নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বসানো হয়েছে আমেরিকার নির্দেশে, আমেরিকার হুকুমে। ডক্টর ইউনুস জাতিসংঘের
মহাসচিব যখন আসলেন উনি রোহিঙ্গা ক্যাম্পে চলে গেলেন, সেনাবাহিনী বিশাল খানাদানার ব্যবস্থা করলো। তারপরে উনি বললেন যে ইনশাল্লাহ পরের ঈদ রোহিঙ্গারা ওখানে করবে, অত্যন্ত কনফিডেন্টলি। উনি কিন্তু উনার মতো ব্যক্তি কিন্তু মুখের উপরে হাওয়ার উপরে কথা বলেন না। এর পিছনে কিন্তু অনেক কাজ হয়েছে। এর পিছনে কাজ হওয়ার পরেই কিন্তু উনি মহাসচিবকে সময় মতো এনে ওইটার ঘোষণাটা শুধু দিয়েছেন ওইখানে। এখন এইটাকে ফিরে দেখতে হলে আমি গতকালকে, জনগণ যেন আমার কথা বুঝতে পারে, গতকালকে রাতে আমি 9 মার্চ 2024 সালের আমার একটা ভিডিও আমি পোস্ট করেছি, যেখানে মিয়ানমারের পুরো ম্যাপটা দেখিয়ে পুরা মিয়ানমারের আরাকান বা কি বলে আর্মি যারা যা করছে পুরা বিষয়টা ব্যাখ্যা করে বলেছি। এরকম কিন্তু আরো 3-4 আগের বছর বলেছি, যেহেতু বাংলাদেশের খুব সহজে ভুলে যায়, বেশিরভাগ মানুষেরই মনে নেই, এই জন্য আবার তাদের স্মৃতিশক্তিটা একটু ঝালাই করে দিতে আবার গতকালকে পোস্ট করেছি। এই যে আরাকানকে স্বাধীন রাষ্ট্র করে সেখানে একটা আমেরিকান বেস তৈরি করার পরিকল্পনা কিন্তু বহু বছর ধরে হচ্ছে। স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও কিন্তু আমেরিকার থেকে এসে বলা হয়েছিল বাংলাদেশ আর্মিকে এখানে সংশ্লিষ্ট করতে, আরাকান আর্মিকে সহায়তা করতে, আরাকানকে দ্রুত ওইটাকে স্বাধীন করতে। তারা একটা আমেরিকান বেস করবে এখানে, যুক্তরাষ্ট্র করে চায়নাকে সামাল দিতে এই বে অফ বেঙ্গলে। এই জন্যই কিন্তু দ্রুত অতি এই যে কি বলে রোহিঙ্গা পথ থেকে ডিফেন্স মিনিস্ট্রি এবং একই সাথে কি বলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলো, যেটা সিকিউরিটি অ্যাডভাইস দেওয়া হলো, ওনাকে পদ দেওয়া হলো। তার এইটা ঘোষণার 1 সপ্তাহের মাঝখানে কিন্তু যুক্তরাষ্ট্রের 2জন উচ্চ পর্যায়ের 2জন প্রতিনিধি কিন্তু 16 তারিখ আর 17 তারিখে বাংলাদেশে ভ্রমণে আসছেন, এবং তাদের আলোচনার মাঝখানে কিন্তু রোহিঙ্গা বিষয়ে আলোচনা আছে। আমি কিন্তু 2 দুগুণে 4টা মিলিয়ে দিচ্ছি। সুতরাং ওনার এই পদায়নটা কিন্তু পশ্চিমাদের নির্দেশও হয়েছে। সত্যিকার অর্থে জাতীয় নিরাপত্তা যেই বিষয়টা সেটাকে ওনাকে দেখার জন্য বসানো হয়নি। ওনাকে বসানো হয়েছে যেই প্রস্তাবটা আমেরিকা দিয়েছিল হাসিনাকে, যে তুমি যদি আর্মিকে, বাংলাদেশ আর্মিকে, আরাকান আর্মিকে সহায়তায় ব্যবহার করো তাহলে তোমরা রোহিঙ্গাদের আরাকানে ফেরত পাঠাতে তারা নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু স্বৈরাচারী হাসিনা সেটা মানে নাই। কেন মানে নাই? আমার গতকালকের ভিডিওতে 9 মার্চ 2024 আমি বলেছিলাম, 9 মার্চে ফেব্রুয়ারিতে অজিত দোভাল বাংলাদেশে এসেছিল, এসে হাসিনার সাথে মিটিং করে গেছে। হাসিনাকে নির্দেশ দিয়ে গেছে যে কাজের বেটি তুমি বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করো না ওখানে। এটা ভারতের নির্দেশ ছিল স্বৈরাচারী হাসিনার প্রতি। সেই জন্যই কিন্তু বাংলাদেশ আর্মিকে সেখানে ব্যবহার করেনি হাসিনা বলেছিল, বাংলাদেশ সেনাবাহিনীকে বলেছিল ধৈর্যের সাথে বসে থাকতে, অপেক্ষা করতে। তখন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটা দিয়েছিল রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করার, কিন্তু হাসিনা দেশের স্বার্থ দেখে নাই। দেশের স্বার্থ দেখলে আজকে হয়তো অনেক কিছু হতো না। গত 1 বছর আগেই কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যেত। যদিও আমেরিকানদের আমি কখনোই বিশ্বাস করি না, তারপরে হয়তো একটা রাস্তা খুলতো। বাট মানে কথা শুনলে হয়তো আল্লাহর হুকুম হয়েছে, এখন একটা সুন্দর সময় হয়েছে। কারণ হাসিনা হয়তো এখন সেই উদ্দেশ্য কি মানে ডক্টর খলিল দ্বারা পূরণ হবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি রোহিঙ্গাদের প্রত্যাবর্তন হবে। আরাকান ইনশাল্লাহ স্বাধীন হয়ে গেছে। 9 মার্চ 2024 বলেছিলাম আরাকান স্বাধীন হবে, ইতিমধ্যে স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হতে হতে প্রায় মায়ানমার স্বাধীন হয়ে যায়। এই অবস্থা, এত খারাপ অবস্থা। জুন্তা সরকারের অধীনে নাই বললেই বলে 20% 25% আছে, বাকি সবই বিভিন্ন দলের দখলে, শুধু আরাকান আর্মি না, যেটা আমি ব্যাখ্যা করেছি 1 বছর আগে। যাই হোক, সুতরাং রোহিঙ্গা ইনশাল্লাহ ফেরত যাবে। ডক্টর খলিলের এখানে প্রয়োজন আছে বৃহত্তর স্বার্থে। নাম দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আসলে উনার পিছনে অনেক কিছু আছে, আমি এত কিছু ব্যাখ্যা করতে চাই না। আমি অনেক কিছু গোপন তথ্য ফাঁস করতে চাই না, এটা আমাদের স্বার্থের বিরুদ্ধে চলে যাবে। বাট সুতরাং এটা নিয়ে এত লাফালাফি করার কিছু নাই। দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। হ্যাঁ, আমি অনেক কিছু জানি আল্লাহর রহমতে, কিন্তু আমি বলতে পারি না এটা দেশের স্বার্থের বিরুদ্ধে চলে যাবে। কারণ বহুত ভারতীয় কাঙ্গালরা কান পেতে শোনে। এবং আপনি যদি আমার ইউটিউবের ভিডিওতে যান অবাক হয়ে যাবেন, আমি নিজেও অবাক হয়ে গেছি। আমার নিজের পুরনো ভিডিওগুলোতে যেখানে আমি চিকেন নেকের ব্যাখ্যা করেছি সেখানে হিন্দিতে সাবটাইটেল হিন্দিতে ভাষে, এটা কিন্তু আমি দেইনি, এটা ভারতীয়রা করেছে। তো সুতরাং
তারা বাংলা ভাষাভাষী ক্যালকাটার লোকজন তো আছেই, আড়ি পেতে শুনে আমার কথা, আর এখন হিন্দিতে সাবটাইটেল দিয়ে তারাও শুনে আমি কি বলছি। কারণ মনে রাখতে হবে, ভুলে যাবেন না, এই বাংলাদেশে আজকের থেকে 5 বছর আগে আমি একমাত্র ব্যক্তি, আমি নিজের অহংকার প্রশংসা করছি না, যেটা সত্যি সেটা বলছি, ভারতের প্রথম সারির পত্রিকার হেডলাইনে কিন্তু আমার নাম ছিল। কারণ তারা 5 বছর আগে ভারতীয়রা বুঝতে পেরেছে যে এই লোকটা কি করতে পারে হাসিনা এবং ভারতের। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে তা দেখিয়েছেন। সুতরাং তার কান পেতে শুনে আমি কি বলছি, এই জন্য সব কথা বলতে পারবো না।